দর্শক, চলছে ৭১-এর বিশেষ আয়োজন নির্বাচনে বাংলাদেশ এবং ৭২ ঘন্টার কাভারেজ নিয়ে আমরা আছি আপনাদের সাথে। আমরা জানাচ্ছি এবং আমরা আপনাদেরকে এতক্ষণ দেখাচ্ছিলাম বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে যে আসলে একদম শেষ সময় নির্বাচনের ঠিক আগ মুহূর্তে কি অবস্থা পুরো বাংলাদেশ জুড়ে, নির্বাচনের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কেমন, সব কিছু নিয়ে আমরা আছি আপনাদের সাথে। আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমাদের এই স্টুডিওতে দুইজন অতিথি। আমরা নির্বাচন পর্যবেক্ষক জোটের সদস্য সচিব হারুনুর রশিদ, আপনার কাছে একটু আসতে চাই, একটু যদি জানতে চাই আপনার কাছে যে নির্বাচনের আগ মুহূর্তে কিন্তু সব ধরনের আর্থিক লেনদেন সীমিত করা হয়েছে। সেক্ষেত্রে আমরা দেখেছি যে একটা রাজনৈতিক দলের দায়িত্বশীল একজন নেতা কিন্তু এরই মধ্যে টাকা সহ আটক হয়েছেন। এই বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন? ধন্যবাদ ঈশ্বর আপনাকে। আমরা নির্বাচন পর্যবেক্ষক জোট আফিদ থেকে আমরা যেটা পর্যবেক্ষণের একটা সুনির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে যে কোথাও কোনো জায়গায় এরকম অবৈধ টাকার লেনদেন হচ্ছে কিনা, পার্টিকুলারলি ভোট বাইং এরকম কোনো চেষ্টা করা হচ্ছে কিনা। বিগত পরশুদিন পর্যন্ত আমরা খুবই কম সংখ্যক তথ্য আমরা পেয়েছি এই জাতীয়। যেমন আমরা দুইটা জেলার একটা বলবো যে পার্টিকুলারলি দুইটা জেলায় দুইটা অভিযোগ আমরা পেয়েছি যে টাকা দিয়ে তারা ভোট কেনার চেষ্টা করেছে এবং বিভিন্ন জায়গায় বেশ কিছু ইনসেন্টিভ দেওয়া হয়েছে, যেমন কম্বল দেওয়া, খাবার দেওয়া, এরকম খুবই কমন অভিযোগগুলো ছিল। কিন্তু আমরা ওয়াচ করতেছিলাম যে বোধহয় আজকেই শেষ দিন এবং আজকে তো আপনারা জানেন এখন কিন্তু চলছে আমাদের সাইলেন্ট পিরিয়ড, কোনো ক্যাম্পেইন হবে না, কারোর সাথে যোগাযোগ হবে না, ভোট সংক্রান্ত কোনো পার্সু করা যাবে না, অর্থ তো প্রশ্নই আসে না। এবং নির্বাচন কমিশন কিন্তু সুনির্দিষ্টভাবে স্টেপ নিয়েছে, দেখেন আগে থেকেই বলেছে নো বিকাশ, নো লেনদেন, এই জাতীয় কোনো কিছু হইতে পারবে না এবং এটা ভালো পদক্ষেপ। তারপরেও আজকে যে খবরগুলো দেখলাম এটা একটু হতাশা যে আমাদের কাছে যে এই জাতীয় একটা ভালো নির্বাচনের দিকে আমরা যাচ্ছিলাম, এখন হঠাৎ করেই বিকেল থেকে বেশ কিছু ইনসিডেন্ট, এবং গতকালকেও আমি বগুড়া থেকে একটা ইনসিডেন্স পেয়েছি যে প্রথমে একটা দলের ছেলে পেলে তারা, বিশেষ করে আমি বলবো যে বিএনপির ইউনিয়ন পর্যায়ে একটা সমর্থকরা তারা একটা বাড়ি ঘেরাও করেছে, বলেছে যে এখানে জামাতে ইসলামের কতিপয় ছেলে এখানে টাকা বিতরণ করতে আসছে। তো এই খবরটা যখন প্রচার হয়েছে, যখন জামাত ইসলামের আরও কিছু ছেলেপেলে সমর্থক এসে সেখানে চড়াও হয়েছে এবং দিন শেষে যেটা হয়েছে যে ওখানে একটা বিএনপির যে ইউনিয়ন পর্যায়ে একটা যে নেতা ছিল তার চোখটা নষ্ট হয়ে গেছে এরকম মানে আক্রমণের ফলে। এবং যেটা দুর্ঘটনা সবচেয়ে বড় ঘটলো, তার মা যখন জানতে পারলো যে তার ছেলেটার চোখ নষ্ট হয়ে গেছে, তখন তার মা হার্ট অ্যাটাক করে মারা গেছে। এটা খুবই হৃদয় বিদারক একটা ঘটনা। তো এইটা গতকালকে আমরা দেখে প্রথম দেখলাম যে এটা একটা আহত হলাম ব্যক্তিগতভাবে, এবং আমরা কিন্তু আফিদ থেকে সারা দেশেই আমরা ওয়াচ করতেছি। আজকে আমরা দেখছি যে কোথাও এরকম কোনো ঘটনা হচ্ছে কিনা, বাট আমরা আমাদের দিক থেকে সুনির্দিষ্ট তথ্য এখনো আসে না, কিন্তু আমরা মিডিয়াতে আপনাদের টেলিভিশনেও দেখতে পারলাম যে একটি ঘটনা যেটা নিয়ে আমি প্রশ্ন করলাম, এই ধরনের ঘটনা আরো অনেকগুলো ঘটনার আশঙ্কার জন্ম দিচ্ছে কিনা? হ্যাঁ, এটা সত্য যে, তবে একটা ভালো দিক আমরা দেখতে পাচ্ছি যে যেখানে যেটা হচ্ছে তাৎক্ষণিকভাবে সে তথ্য আমরা জানতে পারছি। যেমন এটা আমরা টেলিভিশনে দেখছি যে এয়ারপোর্টে টাকা গণনা করা হচ্ছে। তো আমি এটার ব্যাপারে ইনভেস্টিগেট করার কথা আমি বলবো, আমি অনুরোধ করবো যে সুনির্দিষ্ট, যেহেতু একটা নেতা সে জেলা পর্যায়ের আমিরের ব্যাপারে কথা হয়েছে, এটা সুনির্দিষ্ট ইনভেস্টিগেট করে এটা সিদ্ধান্তে আসা ভালো। এবং আমি আরও একটা জায়গায় দেখলাম যে সেখানেও একটা কর্মী লেভেলে তাকে অ্যারেস্ট করা হয়েছে, সেখানেও টাকার ব্যাপারে এই অভিযোগটা আসছে। তা আমি এইসব ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ করে আপনার ইনভেস্টিগেট করে আমাদের মনে হয় যে ব্যবস্থা নেওয়া দরকার। তো এটা আদারওয়াইজ আমরা ফ্ল্যাটলি সকলকে আমরা বলতে পারি না যে সব জায়গায় এটা লেনদেন হচ্ছে, আমি না জেনে বলতে পারবো না। আমাদের তথ্য আমরা অব্যাহত রেখেছি তথ্য সংগ্রহ করার জন্য। আমি বিশ্বাস করি হয়তো দিন শেষে আমরা আরও কিছু সময় গেলে একটা তথ্য কংক্রিট আমরা জানাইতে পারবো সকলকে। আমরা যদি আবারও একটু আমাদের যে আরেকজন সিনিয়র সাংবাদিক রয়েছেন সিরাজুল ইসলাম, আপনার কাছে একটু জানতে চাই যে আমরা ভোটাধিকার ফেরত পেয়েছি, বলা হচ্ছে দীর্ঘ 17 বছর পর মানুষ তাদের ভোটাধিকার ফেরত পেয়েছে। সেক্ষেত্রে যে যদি একটু জানতে চাই, নিরপেক্ষ নির্বাচন সবাই প্রত্যাশা করছে, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো যারা এবারে নির্বাচনে অংশ নিয়েছে তাদের ভূমিকা কেমন? খুবই চমৎকার একটা প্রশ্নটা করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ভোটাধিকার পেয়েছি এই কথাটা আপনি যেমন করে বলছেন, আমিও তেমন করেই বলতে চাই, কিন্তু এখানে ছোট্ট একটু বিষয় থেকে গেছে। যতক্ষণ পর্যন্ত
না আমরা স্বাধীনভাবে অবাধে আমরা ভোটাধিকার প্রয়োগ করতে পারছি, তার আগ পর্যন্ত কিন্তু এই কথা বলতে পারছি না যে ভোটাধিকার ফেরত পেয়েছি। আমরা ভোট দেওয়ার মতো একটা পরিবেশ পেয়েছি বলছি, ভোটটা দিই আগে, আগামীকাল সকাল আসুক, ভোটটা দিই, তারপর ওই কথা বলা যাবে। আর আপনার মূল যে প্রশ্ন, সেই জায়গায় আমি বলবো যে রাজনৈতিক দলগুলোর আসলে এখন এখানে অনেক বেশি পজিটিভ ভূমিকা পালন করার কথা দরকার। কারণ দিন শেষে নির্বাচনটা তো তাদেরই, কারণ রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে তাদের প্রতিনিধিরাই নির্বাচিত হবেন, সংসদে যাবেন, দেশের সংসদ সদস্য হবেন, দেশ পরিচালনা করবেন, আইন প্রণয়ন করবেন, মন্ত্রী মিনিস্টার হবেন, ইত্যাদি ইত্যাদি। সেক্ষেত্রে দায়িত্ব মূলত তাদের। কিন্তু হারুন রশিদ সাহেব যেমনটি বলছিলেন যে টাকার ব্যাপার, বা আপনি যে প্রশ্ন করলেন নিরাপত্তার ব্যাপার, উনি নিরাপত্তার প্রশ্নে যে একটা সংঘর্ষ, এক ব্যক্তি চোখ হারানোর যে ঘটনা, এগুলো বলেছেন, সেই জায়গা থেকে যদি আমরা খুব চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করি, তাহলে দেখবেন যে এই যে নির্বাচনের টাকা যদিও এখনও কংক্রিট না, বাট মিডিয়ায় এটা আসছে, এবং শুধু কোনো একটা মিডিয়ায়, দুইটা মিডিয়ায় এসেছে ঠাকুরগাঁয়ের জামাতের আমিরের এই ৭৪ লাখ টাকা পাওয়ার যে ঘটনাটা, এটা কিন্তু একটা দুটো মিডিয়া না, সব মিডিয়ায় এসছে। এবং একটা দুটো মিডিয়া না হয় নিরপেক্ষ ভূমিকা পালন করলো না, কিন্তু সবাই তো আর না। সেক্ষেত্রে এটা কিন্তু একটা বড় প্রশ্ন এবং প্রতিষ্ঠিত সত্য হতে যাচ্ছে বলে মনে হয়। যদিও জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা আইন শৃঙ্খলা বাহিনী এই নাটকটা সাজিয়েছে, এইটা বরং এখন প্রমাণ করার প্রশ্ন যে আইন শৃঙ্খলা বাহিনী নাটকটা কিভাবে সাজিয়েছে। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে নির্বাচনের আগের দিন এত টাকা তিনি কেন বহন করতে যাবেন, তিনি একজন জেলা জামাতের আমির, তিনি তো সচেতন ব্যক্তি। কিন্তু এ প্রশ্নও তো আসছে যে তিনি বিমানবন্দরে তাকে পাওয়া গেছে এবং তার কাছ থেকে এই টাকাগুলো উদ্ধার হোক না হোক, সেটা যদি নাটক হয় সেটা প্রমাণের ব্যাপার, কিন্তু তাকে তো বিমানবন্দরে পাওয়া গেছে। তিনি কি করছিলেন বিমানবন্দরের নির্বাচনের আগের দিন? তার তো আজকে তিনি জেলা জামাতের আমির, সেক্ষেত্রে টোটাল জেলার নির্বাচনের অনেক কিছুর দায়িত্ব তাকেই পালন করতে হবে। জামাতের অন্তত সাংগঠনিক বৈশিষ্ট্য তাই বলে। সেক্ষেত্রে এখন তো তার বিমানবন্দরে থাকার কথা না। অ্যাট দ্য সেম টাইম আমরা শরীয়তপুরের নড়িয়া থানার একজন জামাত কর্মীকে আটক করা হয়েছে, এটাও মিডিয়াতে খবর দেখছি, 7 লাখ সামথিং টাকা সহ। এরকম অনেক ঘটনা আছে। কিছুদিন আগে আমরা 2-3 দিন আগে একদম, এটা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে একদম ভীষণভাবে ছড়িয়ে পড়েছে, মূলধারার গণমাধ্যমে এসছেন যে জামাতের একজন নেতা ব্যারিস্টার শাহরিয়ার আলম, তিনি একজন পান বিক্রেতাকে টাকা দিয়েছেন এবং তিনি ব্যাখ্যা দিয়েছেন যে তিনি সারাদিন কোনো বেচা কিনা করতে পারেননি, তাই এই টাকা দিলাম। আসলে ঢাকা শহরে পান বিক্রেতা, চা বিক্রেতার সারাদিনে কোনো বেচা কিনা হয় না। অর্থাৎ আসলে সিরাজুল ইসলাম, যেটা আপনি বলতে চাচ্ছেন যে দলীয় পর্যায় থেকে নিরপেক্ষ থাকার, কারণ নির্বাচনটা যেহেতু আমরা চাচ্ছি নিরপেক্ষ হোক, সেখানে দলের এবং প্রার্থীদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে যে নিরপেক্ষতা প্রমাণের। আপনি যেহেতু সাংবাদিক, সেক্ষেত্রে সিরাজুল ইসলাম, আপনার পক্ষ থেকে কোনো ধরনের প্রশ্ন রয়েছে কিনা আমাদের? আমার প্রশ্ন হারুন ভাইয়ের কাছে যদি আমি প্রশ্ন করি, একটা প্রশ্ন আছে আমার। উনি এই বিষয়গুলো নিয়েই তো মূলত খুব বেশি কাজ করেন। নির্বাচন পর্যবেক্ষক জোটের উনি সদস্য, খুবই গুরুত্বপূর্ণ জোট এবং দায়িত্বশীল ব্যক্তি, খুবই গুরুত্বপূর্ণ। সেই কারণে ওনার কাছেই প্রশ্নটা করবো আমি যে নির্বাচনের সময় যে প্রার্থীদের আচরণ একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং এই সময়ে একটা সংস্কার, একটা পরিশুদ্ধ আচরণ, পরিশুদ্ধ নির্বাচন আমরা পেতে চাই। পরিশুদ্ধ নির্বাচনের জন্য প্রার্থীদের আচরণ খুব ইম্পর্টেন্ট, বাট আমরা কি সেই প্রত্যাশিত আচরণ পাচ্ছি কিনা? বিশেষ করে যখন আমরা দেখছি যে ঢাকা ক্যান্টনমেন্টে একজন প্রার্থী সেনা সদস্যদের সাথে বাকবিতণ্ডা জড়িয়েছেন এবং সেকে বিষয়টা যথেষ্ট আপত্তিকর ভাষা, এই বিষয়গুলো, এইরকম বিষয়গুলো কি আপনারা? আপনার ইয়েটা সিরাজুল ভাই, আপনার মেসেজটা আমি পেয়েছি, বাট প্রশ্নটা ধরতে পেরেছি আমি, অনেক ধন্যবাদ। এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা অবজার্ভ করেছি, আমরা বিগত ধরেন যে এই 1.5 মাস যাবৎ তাদের ক্যান্ডিডেটদের আচরণটা আমরা দেখেছি এবং সমর্থকদের বিহেভিয়ার আমরা রেকর্ড করেছি। আমরা ইভেন ডকুমেন্ট করেছি যে প্রায় 90% যে প্রার্থী তারা কোড অফ কন্ডাক্ট মেনটেন করেছে, ভালো দিক। আর 80% তারা বলেছে যে বর্তমান যে নির্বাচন কমিশন আছে তাদের উপরে তাদের আস্থা আছে, এটাও ভালো দিক। আর আপনি একই সাথে যেটা বলতেছিলেন যে কিছু প্রার্থী ঢাকার
স্পেসিফিক একজন প্রার্থীর, এটা আমি ভাইরাল হয়েছে আমি শুনেছি। তো আমার মনে হয়েছে যে এরকম ধরেন আমাদের টোটাল দেশের যে 300টা আসনে নির্বাচনের ক্ষেত্রে যে 2000-এর বেশি প্রার্থী, তারা মোটা দাগে যদি মনে করেন যে ভালো বিহেভিয়ার করে, এবং আমি সমর্থকদের বলবো যে অনেক ধন্যবাদ যে সমর্থকরা তাদের আচরণ পরিবর্তন করেছে। আপনি যদি দেখেন অনেক কোয়ালিশন কিংবা সংঘর্ষ হচ্ছে না, ইট মিনস তারা সহনশীলতার দিকে যাচ্ছে, এটা ভালো দিকে আমরা যাচ্ছি, কিন্তু একটা পরিবর্তন আমরা লক্ষ্য করছি। বিগত সময় এরকম ছিল না, আমরা যখনই কোনো ক্যাম্পেইনে গেছি খুবই ডমিনেট করা হয়েছে। আপনি তো জানেন এখানে যারা অনেক দীর্ঘদিনে বড় বড় পার্টি এখানে আছে, তো সেই তুলনায় কিন্তু এখানে সংঘর্ষটা এতটা হয় নাই। তো এটা ঠিক যে দুই একটা যদি এটা আমরা রেকর্ডে নিতে হবে, কারণ তাদেরকে অবশ্যই তারা পরে দেখলে আবার সরিও বলেছে বিহেভিয়ারটার জন্য, হুইচ ইজ গুড, যে আই মেড মিস্টেক এবং আমি বলেছি যে আমার ভুল হয়েছে। এটা একটা খুবই ভদ্রতার লক্ষণ। আমার দিক থেকে আমি বলতে পারি, আমি যা বলতেছি সেটা কিন্তু আফিদের ধরেন চেক লিস্টের ভিতরে তথ্য সংগ্রহ করা তথ্য, আমি কিন্তু নিজে কোনো তথ্য দিচ্ছি না। তো আমি সেই জন্য আমি বলতে পারি যে এই পরিবর্তনগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং সিরাজুল ইসলাম ভাই, হারুনুর রশিদ যেটা বলছিলেন এতক্ষণ ধরে, এই ব্যাপারটা কিন্তু আসলে স্পষ্ট। কারণ আমরা দেখেছি বেশ অনেকটা সময় আগে থেকে, প্রচারণার আগে থেকেও বলা হচ্ছিল বারবার যে সাধারণ মানুষের একটা আশঙ্কা ছিল যে আসলে নির্বাচন হবে কিনা, শেষ পর্যন্ত নির্বাচন হবে কিনা। নির্বাচনের আগে অনেক ধরনের দেশে নানান ধরনের সহিংসতার এক ধরনের আশঙ্কা বারবারই কিন্তু করা হচ্ছে। আসলে রাজনৈতিক দলগুলো এই জায়গাটায় অনেকটা দায়বদ্ধতার ভেতরে পড়ে গেছে। কিরকম, যে গত 15-16 বছরের বাংলাদেশে নির্বাচন হয়নি, নির্বাচনের নামে নানা রকমের উপহাস ঠাট্টা মশকরার একটা, নির্বাচনটাকে তামাশার একটা বিষয় পরিণত করেছিল সেই যে। এবং শুধু তামাশার বিষয় না, নির্বাচন যাতে না হতে পারে তার জন্য সব ধরনের দিনের ভোট রাতে করেছে, হ্যাঁ মানে আমি ডামির ভোট তো করেছেই, এছাড়া এমনও করেছে যে নির্বাচনে ভোট দিতে যাতে কোনো লোক না যেতে পারে তার জন্য সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডও করেছিল আওয়ামী লীগের আমলে। সেই জায়গা থেকে একটা পরিবর্তনের প্রশ্ন যখন আসছে, তখন কিন্তু রাজনৈতিক দলগুলোর নেতাদের ভেতরে তাদের উপরে একটা চাপ আছে। আপনি খেয়াল করে দেখবেন যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব দেশে ফেরার পরে তার কথা, তার কর্মকাণ্ড, তার আচার আচরণ, প্রত্যেকটা জায়গায় একটা দায়িত্বশীলতার প্রশ্ন আসছে। এবং প্রত্যেকটা নেতার সামনে এইরকম একটা ব্যাপার আছে যে সামনে নির্বাচন, আমি যদি এদিক ওদিক করে ফেলি তাহলে কিন্তু আমি বিপদে পড়বো, আমার দল বিপদে পড়বে। এইরকম একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি হয়েছে। এই চাপটা তৈরির পেছনে মূলত যে দুটো বিষয় কাজ করেছে, সেটা হচ্ছে যে 5ই আগস্টের পরিবর্তন এবং সংস্কারের দাবি, সমস্ত সব কিছু মিলে একটা সামগ্রিক সংস্কার। সেই সংস্কারের ভেতরে মানুষের, রাজনৈতিক দলগুলোর আচরণের পরিবর্তন, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে সংস্কার এবং এই পরিবর্তনের ধারা যদি সৃষ্টি করতে না পারে, তাহলে তারা ক্ষমতা থেকে এবং মূলধারা রাজনীতি থেকে ছিটকে পড়বে। একটা চ্যালেঞ্জ বলতে চাই আমি মাহফুজ ভাই আপনার সাথে, আপনার যে আর্টিকুলেশনটা অনেক সুন্দর হলো। আমি একটা চ্যালেঞ্জ বলতে চাই যে এই সামনে যে এই নির্বাচন আগামীকাল, সেই চ্যালেঞ্জগুলোর মধ্যে যেটা যোগ হয়েছে, আপনি কিন্তু শুরু করেছেন গণভোট দিয়ে। এই গণভোটের যে ধরনের, কিন্তু আমি এই পদ্ধতিগুলো নিয়ে কথা বলবো, কিন্তু আপনি যে জায়গায় বলেছেন সরকারের রোল, এই জায়গাতে আমি যাচ্ছি না। বলবো কি যে আপনি যে গণভোট করবে সে মানুষকে তো জানাইতে হবে। আর আমরা বিগত 17 বছরকে অনেককে ভোট দেয়নি। মোস্ট ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ 4.5 মিলিয়ন যে এতগুলো যে ইয়াং পপুলেশন, তারা কখনো ভোট দেয় না, তাদের সামনে দুজন। কিন্তু গণভোটে যদি কথা বলে এটা গুরুত্বপূর্ণ, তাহলে সে বিষয়ে কিন্তু ব্যাপক প্রচারণা হয় নাই। এটা একটা গ্যাপ ছিল। বাট শেষের দিকে আমরা দেখছি যে প্রায় 60%-এর দিকে তারা একটা অ্যাওয়ারনেসের জায়গায় গেছে। এই জায়গায় আমার কথা হচ্ছে যে গণভোট হবে এবং এই ব্যাপারে প্রচারণা চলবে না তা না, প্রচারণা তো চালাতে হবে। এবং আমরা এই গণভোটের ভেতর দিয়ে হয়তো একটা পরিবর্তনের দিকে যাবো, এটা ঠিক আছে। কিন্তু হায়ের পক্ষে অবস্থানের কারণে নিয়ে সরকারের প্রচারণা করা, এটা আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি না, এবং আমার দৃষ্টিতে এটা ঠিক হয়নি। না, এটা আপনি যেটা বলছেন, আমি সময় যদি থাকে আমি একটু 1 মিনিট বলি। আমি বলবো যে আমরা কিন্তু কনসার্ন সিভিল সোসাইটি, আমরা নিরপেক্ষ রোল প্লে করি এবং বলি যে আপনারা নিরপেক্ষ সরকার থাকেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকুক। তখন আমরা এটা রেজ করেছিলাম, আমাদেরকে বলা হলো যে আপনারা গণভোটের ক্যাম্পেইন করুন।
তা আমরা তখন বলেছিলাম যে গণভোটের ক্যাম্পেইন করব, এটা তো আমাদের জন্য সরকার থেকে নির্দেশনা দিলে সমস্যা হবে, কারণ এটা সরকার করতে পারে কিনা। সরকার বললো না, সরকারের এজেন্ডা আমাদের 3টা। এটা তো নর্মাল সাধারণ কোনো কেয়ারটেকার গভর্নমেন্ট না, এটা বিপ্লব পরবর্তী সরকার 3টে এজেন্ড। একটা হলো বিচার করতে হবে, দ্বিতীয় হলো তারা একটা ইমিডিয়েট নির্বাচন করবে, এবং থার্ড হলো জুলাই চার্টারকে তারা যে কোনোভাবে ইমপ্লিমেন্ট করার জন্য একটা কনস্টিটিউশন সংশোধনের জন্য ধাপটা শুরু করতে হবে। এই এজেন্ডা 3টা নিয়ে আসি, এই 3টার বাইরে অন্য কোনো বিষয় নিয়ে আমরা কথা বলছি না। ওয়ান অফ দ্য যে অংশ সেটা হলো গণভোট। আমাদের এই জন্য করতে হবে, যদি এটা আমরা চার্টারটা এস্টাবলিশ করতে চাই, তাহলে পজিটিভ এটা যদি না হয় তাহলে এই প্রসেসটা ফেল করবে। এই কারণে তারা বলছে যে আমাদের। কিন্তু সেক্ষেত্রে যদি একটা বিষয় জানতে চাই যে নারী ইস্যুর যে ব্যাপারটা, নারী নেতৃত্বের কথা বলা হচ্ছে গণভোটের হায়ের পক্ষে অবস্থানে, সেই ক্ষেত্রে আসলে একটি রাজনৈতিক দলকে কিন্তু আমরা পুরোপুরি এর বিপক্ষে অবস্থান নিতে দেখেছি, এবং আরেকটি যে দল আছে বড় রাজনৈতিক দল, সেখানেও কিন্তু আমরা নারী নেতৃত্ব খুব কম দেখেছি। আমি আপনার সাথে খুবই বিষয়টার সাথে ভেরি মাচ একমত যে এর সাথে এটা উঠেছেন, বিকজ নারী নেতৃত্বে এই সময়ে এই দীর্ঘ 50 বছর পরে খুবই দুর্ভাগ্যক্রমে যে মাত্র 81 জন নারী আমরা ব্যালটে পাচ্ছি, এবং এটা খুবই দুঃখজনক যে প্রায় সেখানে দেখেন 2045-এর মতো প্রার্থীর মধ্যে থেকে মাত্র 81 জন, লেস দেন 4%। তো এটা আমি শুধু বলবো না, যেমন জামাতকে বললাম, যখন তারা বললো আমরা তো 43% আমাদের রেগুলার মেম্বার, উইমেন মেম্বার। আমি এই জায়গায় একটু যদি আমাকে বলার সুযোগ দেন, আমি একটু বলি যে গণভোটের সাথে এই নারী নেতৃত্বের একটা প্রশ্ন আছে, এবং গণভোটের সাথে হারুন ভাই যেটা বলছিলেন যে সরকার দায়বোধ করছে যে জুলাই চার্টার যদি এর তো কোনো মূল্যই থাকে না যদি এইটা না করা হয়, অথচ জুলাই আন্দোলনের সাথে এনসিপির একটা বিরাট সম্পর্ক রয়েছে, এবং এই সরকার যদি সেই রকমভাবে সম্পৃক্ত বোধ করে, এই এনসিপি তো জুলাই চার্টারের সই করেনি। এটা কি একটা প্যারাডক্স না? নট অনলি দ্যাট, এই যে হ্যার পক্ষে জামাত ইসলাম এত বড় ভোকাল, ভীষণভাবে হ্যার পক্ষে একদম সরকারের মতো করে অবস্থান নিয়েছে, অথচ তাদের একজনও নারী ক্যান্ডিডেট নেই। সেক্ষেত্রে এই যে প্যারাডক্স, এই যে দ্বিচারিতা, এগুলোকে কিভাবে দেখবেন? সেক্ষেত্রে সরকারের ওই কথা গ্রহণযোগ্য না। যদি তাই হয়, এনসিপি তো সরকার সমর্থিত দল, একদম পরিষ্কার, এটা নতুন করে না। তো সেই এনসিপি জুলাই চার্টারে সই তো করেনি, তাহলে তারা কি করে বাস্তবায়ন করবে? এই প্রশ্ন কিন্তু বিকর্ষণ। নারীর বিষয়ে আমি আরেকটু যোগ করে ইরশাদ, যেটা হলো যে আমাদের আমরা হারুনুর রশিদ, আমরা আবারও এই বিষয় নিয়ে আরো অনেক কথা বলবো। আসলে এমন একটা বিষয় যেটা নিয়ে কথা বললে অনেক কথা বলা যাবে, শেষ হবে না। কিন্তু আমরা আবারও একটু আমাদের নিউজ স্টুডিওতে ফিরে যেতে চাই। নির্বাচনের বাংলাদেশ, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে গোটা জাতি, এবং আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকেই কিন্তু নতুন করে ফিরে পাওয়া ভোটাধিকার প্রয়োগ করবেন দেশের মানুষ, খুঁজে নেবেন তাদের যোগ্য নেতৃত্ব, এবং প্রার্থী থেকে ভোটার সবার খবর তুলে ধরতে প্রস্তুত রয়েছে 71 টেলিভিশন। আমরা 72 ঘন্টার একটি কাভারেজ দিচ্ছি আপনাদেরকে। আমরা আবারও আমাদের নিউজ স্টুডিওতে চলে যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী বুশরা সারাজিন।